বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি জুবাইদা সুলতানা আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন দেখাবো। শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আমার ক্লাসটা দেখার জন্য। কোথাও কোনো সমস্যা হলে কমেন্টসে অথবা মোবাইল ফোনে আমার সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করে নেওয়ার জন্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে প্রশ্নটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, অর্থাৎ হোয়াট ইজ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলতে কি বোঝো? আমরা উত্তর হিসাবে বলেছি হোয়েন অ্যালজেব্রা ইজ সাইলেন্ট অফ দ্য সলিউশন অফ সাচ টাইপ অফ ইকুয়েশন ax plus b log x equal c a e to the power minus x plus b tan x equal 5 etc. অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু বিদঘুটে টাইপের দুইটা ইকুয়েশন। কেননা আমাদের প্রথম যে ইকুয়েশনটা দেখো ax plus b log x equal c, এখানে আমাদের চলক হিসাবে x আছে, আবার লগ আছে, কোইফিসিয়েন্ট হিসাবে a আছে এবং b আছে, সেই সাথে আবার ডান পাশে কনস্ট্যান্ট টার্ম হিসাবে c আছে। এতগুলো বিষয় একসাথে হয়ে একটা ইকুয়েশন গঠিত হয়েছে। আর এই কারণেই এই ইকুয়েশনগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। অর্থাৎ অনেকগুলো বিষয় একসাথে থাকে এবং সহজে যে কোনো পদ্ধতির মাধ্যমে খুব সহজে এই ইকুয়েশনগুলোর সমাধান করা যায় না। আর এই টাইপের ইকুয়েশনগুলোকেই বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে নিচে লেখা আছে দিস আর নোন অ্যাজ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অ্যান্ড নো জেনারেল মেথড এক্সিস্ট ফর ফাইন্ডিং দেয়ার রুটস ইন টার্ম অফ দেয়ার কোইফিসিয়েন্ট। এখানে এদের মানগুলো বের করার জন্য, কোইফিসিয়েন্টের সাথে এই ইকুয়েশনগুলোর মানগুলো বের করার জন্য কোনো পদ্ধতি নেই। অর্থাৎ কিছু স্বাভাবিক পদ্ধতি নেই, কিছু পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিগুলোই আজকে আমরা জানবো। অর্থাৎ এই ইকুয়েশনগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন এবং কোনো জেনারেল মেথড নেই, সাধারণ কোনো পদ্ধতি নেই এই ইকুয়েশনগুলোর রুটগুলো বের করার জন্য। তাহলে আমরা জেনে গেলাম আমাদের ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কাকে বলে। আমরা আজকে জানবো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কাকে বলে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের প্রকারভেদ, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলো যে সমাধান করা হয় কোন কোন পদ্ধতির মাধ্যমে, এবং প্রতিটি পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আমরা জানব। সেই সাথে আমরা জানব ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সুবিধা এবং অসুবিধাগুলো, এবং পরিশেষে আমরা দেখব ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ম্যাথগুলো। আমরা আজকে শুরু করলাম ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, দেখা যাক আমরা কতটুকু অগ্রসর হতে পারি। তো আমাদের কিন্তু সংজ্ঞাটা শেষ হয়ে গেল ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের। তাহলে আমি আবারও বলছি হোয়েন অ্যালজেব্রা ইজ সাইলেন্ট অফ দ্য সলিউশন অফ সাচ টাইপ অফ ইকুয়েশন ax plus b log x equal c, এবং আরেকটা ইকুয়েশন বলছি a e to the power minus x plus b tan x equal 5 etc. These are known as transcendental equation and no general method exists for finding their roots in terms of their coefficient. তাহলে এই টাইপের ইকুয়েশনগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এবং এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যালজেব্রা ইজ সাইলেন্ট থাকে, হ্যাঁ, এবং স্বাভাবিক কোনো পদ্ধতি থাকে না, সাধারণ কোনো পদ্ধতি থাকে না এই ইকুয়েশনগুলো সমাধান করার জন্য। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, প্রথম দেখো এখানে বলা হচ্ছে প্রশ্নটা
যে ডিসকাস ক্লিয়ারলি দ্য মেথড অফ সলভিং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার জন্য কি কি পদ্ধতি আছে, পদ্ধতিগুলো একদম পরিষ্কারভাবে আলোচনা করো। আমরা উত্তর হিসাবে বলেছি দ্য ইম্পর্ট্যান্ট মেথডস অফ সলভিং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনস আর 1. নিউটন র্যাপসন মেথড, অর্থাৎ প্রথম পদ্ধতিটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে মেথড অফ ইটারেশন, অর্থাৎ মেথড অফ ইটারেশন আরও একটা পদ্ধতি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার জন্য। 3 নাম্বার হচ্ছে মেথড অফ রেগুলার ফলসি অর মেথড অফ ফলস পজিশন, অর্থাৎ মেথড অফ রেগুলার ফলসি অথবা মেথড অফ ফলস পজিশন নামে আরও একটা পদ্ধতি আছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বের করার জন্য। এখন আমরা দেখি নিউটন র্যাপসন মেথডটা কী জিনিস। আমাদের যেহেতু প্রথম পদ্ধতিটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার জন্য, প্রথম পদ্ধতিটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। আমরা নিউটন র্যাপসন মেথডে প্রথমে বলছি when the derivative of f of x is a simple expression and easily found, then the real of f of x equal 0 can be computed rapidly by a process called the Newton Raphson method. আমাদের যখন কোনো একটা ডেরিভেটিভ এফ অফ এক্স সিম্পল এক্সপ্রেশনে থাকে এবং খুব সহজেই দেখা যায় রিয়েল রুট বের করা যাচ্ছে, অর্থাৎ খুব সুন্দর মতো দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে পুনর্ভাবে আমরা একটা প্রসেস অবলম্বন করি, এই প্রসেসটাকে বলা হয় নিউটন র্যাপসন মেথড। আচ্ছা, একটু এতে চলে যাই। এখানে দেখো আমি বলছি when the derivative of f of x is a simple expression and easily found, then the real root of f of x equal 0 can be computed rapidly by a process called Newton Raphson method, অর্থাৎ কোনো একটা ফাংশন আমাদের দেওয়া আছে f of x equal 0। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল 0 দেখে কিন্তু ভাবা যাবে না যে এটা হচ্ছে স্বাভাবিক কোনো ইকুয়েশনগুলো কী টাইপের ইকুয়েশন? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো আমরা হচ্ছে সমাধান করব এবং যখন দেখব যে পুনরায় মান আমরা বের করার পরে আমরা হচ্ছে একটা সিদ্ধান্তে এসে যাব যে এটাই হচ্ছে আমাদের রুট। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় নিউটন র্যাপসন মেথড। এখন আমরা দেখি যে এই পদ্ধতিটাতে আমাদের কি করতে হয়। এখানে বলছি টু ড্রাইভ এ ফর্মুলা ফর কম্পিউটিং রিয়েল রুট বাই দিস মেথড। আমরা এই মেথডের মাধ্যমে আমাদের রিয়েল রুট বের করার জন্য আমরা প্রথমে বলি লেট এ ডিনোট অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ডিজায়ার্ড রুট। আমরা ধরে নেই যে আমাদের এটা হচ্ছে একটা মান, একটা রুট, ডিজায়ার্ড রুট। অ্যান্ড লেট এ ইজ ডিনোট দ্য কারেকশন হুইচ মাস্ট বি অ্যাপ্লাইড এ টু গিভ দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ দ্য রুট সো দ্যাট এক্স ইকুয়াল এ প্লাস এইচ। আমি তাহলে কি বললাম? আমাদের ফাংশন কিন্তু এফ অফ এক্স ইকুয়াল 0, যেখানে আমি বলছি যে এক্সের মান হচ্ছে এ, অর্থাৎ এটা হচ্ছে এক্সের একটা রুট এবং এইচ এর সাথে সংযোজিত হচ্ছে যেটা কারেকশন ভ্যালু হিসাবে গণ্য হচ্ছে, যেখানে আমরা বলছি যে এক্স সমান এ প্লাস এইচ।
তাহলে এক্স ইকুয়াল যখন আমরা এ বলছি সেটা একটা রুট, এবং এক্স ইকুয়াল এ প্লাস এইচ হচ্ছে একটা এইচ যুক্ত হয়ে এইচ হচ্ছে একটা কারেকশান ভ্যালু। হ্যাঁ, কারেকশান ভ্যালু যেটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু অফ দ্য রুট, সঠিক মানটা দিচ্ছে ওই রুটের। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এফ অফ এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে অবশ্যই এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালও 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলছি যে এক্সপ্যান্ডিং বাই টেইলার্স থিওরাম। আমরা কি এক্সপ্যান্ডিং বাই টেইলার্স থিওরাম, আমরা টেইলার্স থিওরামে কিন্তু এরকম পেয়েছিলাম যে প্রথমে এফ অফ এক্স ইকুয়াল 0 হয়, এরপরে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল 0 হয়। তাহলে এটাকে আমরা টেইলরের উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে পাই। টেইলরের উপপাদ্য বিস্তৃত কিভাবে করে? এই যে এইভাবে, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এফ ডবল ড্যাশ অফ এ প্লাস থিটা এক্স প্লাস ডট ডট ডট। ঠিক আছে? একটু টেইলার্সের ধারাটা মনে করো, চলছেই যেহেতু ফার্স্ট ইয়ারেই তো তোমাদের টেইলার্সের ধারা আছে। হ্যাঁ, আমি কিন্তু টেইলার্সের ধারাতে মান বসিয়ে দিলাম। আচ্ছা, এখন তাহলে আমি কি বলতে পারছি? এখন আমি বলতে পারছি যে আমাদের যেহেতু আমি কিন্তু এখন তাহলে বলতে পারছি যে আমাদের যেহেতু এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল 0 হচ্ছে, তাহলে আমাদের এই যে এফ অফ এ প্লাস এইচ এইটা ইকুয়াল তো 0, তাহলে ডান পাশের এই গোটা যতটুকু আছে পুরোটা সমান 0। দেখো, তাই লিখেছি, পুরোটা সমান 0। দেখছো? দেখো, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ অফ এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এফ ডবল ড্যাশ অফ এ প্লাস থিটা এক্স প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এইটা সমান 0। আচ্ছা, এখন আমরা বলছি নাও ইফ এইচ ইজ রিলেটিভলি স্মল। এখন যদি এইচটা মানে খুব ছোটোর কাছাকাছি হয়, অর্থাৎ খুব ছোট হয়, তাহলে উই মে নিগলেক্ট দ্য টার্ম কন্টেইনিং এইচ, we may neglect the term containing h square and higher powers of h and get the simple relation. আমরা বলছি যে আমাদের এইচটা যদি খুব ছোট হয় তাহলে আমরা এইচের যে হায়ার টার্মগুলো এবং হায়ার পাওয়ারগুলো সেটাকে নিগলেক্ট করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা পাই একটা সিম্পল রিলেশন। সেক্ষেত্রে আমরা পাই একটা সিম্পল রিলেশন, এবং সেই রিলেশনটা কেমন আমরা একটু দেখি। সেটা আমরা সেই রিলেশনটা দেখতে পাচ্ছি। সিম্পল রিলেশনটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ অফ এ ইকুয়াল 0। কেননা দেখো, এটা দেখো, এখানে যখন তোমরা বলেছ, এখানে যখনই তোমরা বলেছ যে এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ অফ এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এফ ডবল ড্যাশ অফ এ প্লাস থিটা এক্স, যখন আমি এইচ ইজ রিলেটিভলি স্মল বলছি, অর্থাৎ এইচের উচ্চতার মানগুলোকে আমরা ছোট হিসাবে ধরছি, এবং বেশ এইচের যে বড় বড় টার্ম অর্থাৎ এইচ স্কোয়ার, এইচ কিউ, এইচ টু দি পাওয়ার 4, এই মানগুলোকে আমরা অবহেলা করে যাচ্ছি, তখন আমরা বলছি যে এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের অবশিষ্ট কী থেকে যাচ্ছে? এফ অফ এ প্লাস এইচ অফ এফ ড্যাশ এ, এফ অফ এ প্লাস এইচ অফ এফ ড্যাশ এ ইকুয়াল 0। কেননা এইটা সমান পুরোটাই সমান 0। তাহলে এখন যেহেতু এই লাইনটা আমরা লিখে দিলাম যে এইচ ইজ রিলেটিভলি স্মল, উই মে নিগলেক্ট দ্য টার্ম কন্টেইনিং এইচ স্কোয়ার অ্যান্ড হায়ার পাওয়ার অফ এইচ and get the simple relation f of a plus h f dash of a equal 0। ঠিক আছে? এইটা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমি এখানে যদি জাস্ট নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, h সমান এফ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ এ। দেখো, এটা বুঝতে কোনো সমস্যাই হবে না, এটাকে এইচ হিসাবে কল্পনা করো একটু।
ঠিক আছে, এইচ ইকুয়াল এফ অফ এ। আচ্ছা দেখা যাচ্ছে কি, দেখো তো এখানে কিন্তু একটা মাইনাস আছে, তাই না, মাইনাস আছে, হ্যাঁ। আচ্ছা এখন দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইনাস হিসাবে চলে এলো, মাইনাস এফ অফ এ এফ ড্যাশ এ। আচ্ছা এখন তাহলে আমরা একটাই প্রথম এইচ, কিন্তু প্রথম এইচের মানটা এটা পেলাম, এটাকে আমরা এইচ অন হিসাবে বিবেচনা করব, অর্থাৎ এই এইচটাকে আমরা বললাম এইচ অন। এরপর হচ্ছে আমরা বলছি দ্য ইমপ্রুভড ভ্যালু অফ দ্য রুট ইজ দেন, আমাদের যে মানটা পেলাম সেই উন্নততর মান ওই রুটের, সেটা হবে a1 সমান a প্লাস এইচ1। কেননা দেখো আমি প্রথম মানটা কিন্তু ধরে নিয়েছিলাম a, এবং সেইটাকে বলছি যে a এর সাথে এইচ যুক্ত হলো, তাহলে এখন এইচটাকে বলছি তো এইচ1, তাহলে a প্লাস এইচ1 সেই মানটাকে আমরা বলছি a1। তাহলে আমাদের এখন কি হচ্ছে, সমান a প্লাস এইচ1 এর মান কোনটাই, যে মাইনাস অফ এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ এ, এইটা ঠিক আছে। এখন তাহলে আমাদের এ মাইনাস এফ অফ এ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ এ। আচ্ছা এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মানটা ইমপ্রুভড ভ্যালু অফ দ্য রুট সেটা হচ্ছে, আচ্ছা একটু মনে হয় অস্পষ্টতা যদি থেকেও যায় আমি তো বলেই দিচ্ছি, এটা হচ্ছে a1 সমান a প্লাস এইচ1 ইকুয়াল a মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ এ। আচ্ছা এটা তো বোঝা গেল মনে হয়, কেননা আমাদের এই মানটা হচ্ছে এইচ1 হিসাবে ধরে নিলাম, এবং এখানে এ প্লাস এইচ1-এর মান বসিয়ে দিলাম, এইচ1-এর মান আমরা মাইনাস এইটা পেয়েছি, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এবং বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা a1-এর মানটা হচ্ছে এ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ এ। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের a1-এর মান তো আমরা পেয়ে গেলাম, অনুরূপভাবে আমরা বলবো a2-এর মানটা পেয়েছি। a2-এর মানটা কেমন হবে, a2-এর মানটা হচ্ছে এ প্লাস এইচ প্লাস এইচ, হ্যাঁ সেটাকে আমরা বলবো এ প্লাস এইচ প্লাস এইচ, যেহেতু আমাদের দুইটা কিন্তু এইচ, তো এখন আমরা এই এ প্লাস এইচটাকে তো আমরা বসিয়েছি এইচ1, তাই না, তাহলে আমরা এটাকে বলতে পারি এইটা, যে এ প্লাস এইচ1 সমান a1 প্লাস আরও একটা এইচ যেটা, সেটাকে আমরা বলছি এইচ2, অর্থাৎ প্রথম মানটা এ, পরবর্তী মানটা হচ্ছে এ প্লাস এইচ, যেটাকে আমরা বলছি এ প্লাস এইচ1, অর্থাৎ এ1, পরবর্তী মানটা আরও একটা এইচ, তাহলে প্রথম মানটা যদি প্রথম এইচটা যদি এইচ1 হয়, তাহলে আমাদের পরবর্তী এইচ কত, এইচ2, ঠিক তাই দেখো a1 প্লাস এইচ2 ইকুয়াল a1 মাইনাস এফ অফ a1 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ a1। এটা অপরিবর্তিত, এটা হচ্ছে এই যে এখানকার মতোই, এখানে যে এইচ1টা এসেছে মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ এ,
এইরকমভাবেই এখানে যদি H2 এর মান বসানো যায় তাহলে এখানে আসবে এফ অফ A1 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ A1, যে মানটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা A3 এর মানটা বের করলাম। যদি আমাদের A2 সমান A1 প্লাস H2 হয় তাহলে আমাদের A3 এর মানটা হবে অবশ্যই A2 প্লাস H3, কারণ এই H2 এর সাথে আরও একটা H আমাদের যুক্ত হয়ে সেটাকে আমরা বলছি A3। তাহলে আমরা সহজেই বলতে পারি A3 সমান A2 এর সাথে আরও একটা H মানে H3। এখন আমরা মান বসিয়ে দেই। A2 H3 এর মানটা কিন্তু আমাদের ঠিক আগের মতোই, যেহেতু আগের প্রথমে H এর মানটা এসেছিল আমাদের মাইনাস এফ অফ A ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ A, এখন আমাদের H3 এর মানটা হবে মাইনাস এফ অফ A2 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ A2, অর্থাৎ এফ এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ অফ A2। এখন তাহলে আমরা A3 এর মানটা বসিয়ে দিলাম, A3 এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে আমাদের হচ্ছে যেটা হচ্ছে সেটা দেখো যে AN সমান A3 এর মানটা হচ্ছে A2 প্লাস H3 সমান A2। H3 এর মানটা হচ্ছে মাইনাস এফ অফ A2 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ A2, বসিয়ে দিলাম যে A2 মাইনাস এফ অফ A2 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ A2। এরপরে হচ্ছে আমাদের যে ঘটনাটা ঘটবে, অর্থাৎ এখন আমাদের A1 A2 A3 ডট 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 এইভাবে AN পর্যন্ত আমাদের মান চলে আসবে। অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখো যখন A2 হয়েছে তখন কিন্তু এখানে A1 হয়েছে এবং সাথে H2 এসেছে। A2 এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের A2 এর মান যেখানে আমাদের পরিবর্তিত হয়েছে, এবং আমরা যখনই A2 সমান পেয়ে যাচ্ছি A1 প্লাস H2, অর্থাৎ A2 সমান A1, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে সর্বোচ্চ যে মানটা সেটা সমান সর্বোচ্চ মানের পূর্ববর্তী মান প্লাস H এর সর্বোচ্চ মানটা, অর্থাৎ যখন n পর্যন্ত চলে যাচ্ছে তখন AN সমান AN মাইনাস 1 প্লাস HN সমান AN মাইনাস 1 মাইনাস HN এর মান কত, এফ অফ AN মাইনাস 1 ডিভাইডেড বাই এফ অফ এফ ড্যাশ অফ AN মাইনাস 1।
এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে নিউটন র্যাপসন মেথড ফর সলভিং নিউমেরিক্যাল ইকুয়েশন। অর্থাৎ এই যে আমাদের একটা পদ্ধতি চলেই যাচ্ছে, পরপর কয়েকবার ঘটে যাচ্ছে, এই পদ্ধতিটাকে যখন চলছে তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার একটা পদ্ধতি, যে পদ্ধতির নাম নিউটন র্যাপসন মেথড। এখন আমরা দেখব নিউটন র্যাপসন মেথডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস কী কী। প্রথমে আমি দেখছি অ্যাডভান্টেজেস কী কী নিউটন র্যাপসন মেথডের। এখানে বলা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেখা আছে আমাদের, ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য নিউটন র্যাপসন মেথড আমি দেখাতে চাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য নিউটন র্যাপসন মেথড দ্যাট দ্য লার্জার দ্য ডেরিভেটিভ এফ ড্যাশ অফ এক্স দ্য স্মলার ইজ দ্য কারেকশন হুইচ মাস্ট বি অ্যাপ্লাইড টু গেট দ্য কারেক্ট ভ্যালু অফ দ্য রুট। এখানে বলা যায় যে ইট ইজ এভিডেন্ট ফ্রম, এটা সহজে বোঝা যায়, দ্য নিউটন র্যাপসন মেথড দ্যাট দ্য লার্জার দ্য ডেরিভেটিভ। এখানে বলছে যে আমাদের যে অনেক বড় একটা ডেরিভেটিভ আছে এফ ড্যাশ অফ এক্সের, এটা হচ্ছে মানে সংশোধিত মান দ্য স্মলার অফ এফ অফ এক্স, অর্থাৎ সবচেয়ে যে ছোট এফ অফ এক্সটা থাকে সেটার সংশোধিত মানটা হচ্ছে বড় এফ ড্যাশ অফ এক্সের মান। অর্থাৎ আমরা কিন্তু বলে দিচ্ছি যে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 0, এখন এই মানটাকে আমরা সর্বনিম্ন ধরে পরবর্তীতে আমরা এফ ড্যাশ এর মান বের করছি। এই যে আমরা যে বড় একটা দ্য লার্জার দ্য ডেরিভেটিভ এফ অফ এক্সটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার স্মলার ইজ দ্য কারেকশন, মানে ছোট যে মানটা থাকে সেটার সংশোধিত মান। তাহলে আমরা কি, যখন আমরা সংশোধিত মান নিয়ে কাজ করব তখন অবশ্যই আমরা নির্ভুল মান পাবো। দিস মিনস দ্যাট হোয়েন দ্য গ্রাফ অফ এফ অফ এক্স ইজ নিয়ারলি ভার্টিক্যাল, এটার অর্থ হচ্ছে যখন দ্য গ্রাফ অফ এফ অফ এক্স, গ্রাফ এফ অফ এক্স গ্রাফ, আমাদের গ্রাফে কয়টা অক্ষ থাকে? একটা থাকে এক্স অক্ষ এবং আরেকটা থাকে ওয়াই অক্ষ। তাহলে বলছে যে এই যে ওয়াই অক্ষ যেটা, সেটাকে আমরা বলছি যে এফ অফ এক্সের মানগুলো ওয়াই অক্ষে বসিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে লম্বভাবে অবস্থিত, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বভাবে অবস্থিত কিছু মান পেলাম। হোয়েন ইট ক্রসেস দ্য এক্স এক্সিস দ্য কারেক্ট ভ্যালু অফ দ্য রুট ক্যান বি ফাউন্ড উইথ the correct value can be found with great rapidly and very little labor. যখন আমাদের এফ অফ এক্সের মানটা লম্বভাবে অবস্থিত থাকবে, সেটা যখন এক্স অক্ষকে এক্সিস করে যাবে, এক্স অক্ষকে অতিক্রম করে যাবে, তখন আমরা কিছু মান পাবো, যে মানগুলো হচ্ছে নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে নির্ণীত সঠিক এবং সহজ মান। এই মানগুলো খুব দ্রুততম সময়ে কম পরিশ্রমে আমরা পেয়ে যাব। এরপরে হচ্ছে আমরা দেখছি আমাদের ডিসঅ্যাডভান্টেজেস কী কী আছে।
এখন আমি দেখি ডিসঅ্যাডভান্টেজেস অফ নিউটন র্যাপসন মেথড, অর্থাৎ নিউটন র্যাপসন মেথডে আমাদের অসুবিধা কী কী। আচ্ছা, সুবিধাগুলো তো মনে হয় বোঝা গেছে, তাই না? যে আমাদের বেশ সহজে বের করা যায়, কম সময়ে বের করা যায়, দ্রুততম সময়ে নির্ণয় করা যায়। আর আরও একটা বলা হচ্ছে যে যখন এফ অফ এক্সের মানটা আমরা লম্বভাবে বসাই, তখন এক্স অক্ষকে অতিক্রম করলে মানগুলো মানে ওই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে চলে আসলে তখন আমরা সঠিক কিছু মান পেয়ে যাই। এরপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ নিউটন র্যাপসন মেথড, অর্থাৎ নিউটন র্যাপসন মেথডের অসুবিধাগুলো কী কী। আচ্ছা, দিস মেথড শুড নেভার বি ইউজড হোয়েন দ্য গ্রাফ অফ এফ অফ এক্স ইজ নিয়ারলি হরিজেন্টাল। মানে আমাদের যদি এফ অফ এক্সের মানগুলো যখন উলম্বভাবে থাকে তখন আমরা এই মেথডটাকে ব্যবহার করতে পারি না। হোয়েন ইট ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস, this process would be a slow process or might even fail together if the value of derivative f of x is small. If f dash of x equals 0, the process will evidently fail. এখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে সুবিধাতে বললাম যে মানগুলো হচ্ছে লম্বভাবে অবস্থিত, সেই দিকে প্রায় যায়, হ্যাঁ, সেই দিকে প্রায় যায় এবং সেখান থেকে আমাদের এক্স অক্ষকে যখন অতিক্রম করে তখন আমরা মান পাই। এটা কিন্তু বলেছি সুবিধা। কিন্তু অসুবিধাতে বলেছি যখন সরাসরি নিয়ার বাই না, মানে নিয়ারলি না, একদম সরাসরি যখন লম্বভাবে মানগুলো থেকে যায় তখন আমরা সঠিক মানটা পাই না আমরা এই নিউটন র্যাপসন মেথডে। কারণ কাছাকাছি গিয়ে থেকে যখন এক্স অক্ষকে অতিক্রম করে সেক্ষেত্রে আমরা সঠিক মানটা পেতে পারি। কিন্তু যদি সরাসরি মানগুলো হরিজেন্টাল হয় এফ অফ এক্সের মানগুলো, তাহলে হচ্ছে আমরা সঠিক ফল সেক্ষেত্রে পাই না। সেক্ষেত্রে আমাদের ফলাফলে কিছুটা ত্রুটি থেকে যায় এবং দেখা যায় যে আমরা যে রুটগুলো বের করেছি সেই রুটগুলো এক্স্যাক্ট ভ্যালু না। আর যদি রুটগুলো এক্স্যাক্ট ভ্যালু না হয় তাহলে আমরা সেই মানগুলোকে সঠিক হিসাবে ধরতে পারি না অথবা কোনো কাজও করতে পারি না। আচ্ছা, তারপরে এখানে দেখা যাচ্ছে যে আবার এটা যখন এক্স অক্ষকে অতিক্রম করে তখন আমরা সুবিধাতে কিন্তু বলেছিলাম যে তখন আমরা সঠিক মানটা পাই। এখন যদি এক্স অক্ষকে যদি অতিক্রম করতে থাকে খুব আস্তে আস্তে, মানে একেবারে ধীর গতিতে, এবং এফ ড্যাশ অফ এক্সটা যদি ছোট হয়, এফ ড্যাশ অফ এক্সের মানটা যদি ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সঠিক ফলাফল পাই না। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেখা যায় ফলাফলে কিছুটা ত্রুটি রয়েছে। এইগুলোই হচ্ছে নিউটন র্যাপসন মেথডের ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আজকে আমরা জানলাম ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কী জিনিস, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলো কিভাবে গঠিত হয়, এর আকারগুলো কেমন। এরপরে আমরা জানলাম ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার জন্য কি কি পদ্ধতি আছে। আমরা 3টা পদ্ধতি দেখলাম। প্রথমে দেখলাম নিউটন র্যাপসন মেথড, এরপরে দেখলাম মেথড অফ ইটারেশন, এবং 3 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে মেথড অফ ফলস পজিশন। আজকে আমরা নিউটন র্যাপসন মেথড সুবিধা এবং অসুবিধা সহ দেখলাম। তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমরা আপাতত নিউটন র্যাপসন মেথডটা দেখতে থাকো। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে নিউটন র্যাপসন মেথডের ম্যাথগুলো করতে পারতাম, কিন্তু আমাদের আরও যে 2টা পদ্ধতি আছে, যেমন মেথড অফ ইটারেশন এবং মেথড অফ রেগুলাফলসি, এই 2টা পদ্ধতি যদি করা থাকে তাহলে আমাদের নিউটন র্যাপসন মেথডের ম্যাথ করা যথেষ্ট সহজ হবে। আর এ কারণে হচ্ছে আমরা আজকে নিউটন র্যাপসন মেথডের ম্যাথগুলো করছি না। আমরা আগামী দিন নিউটন র্যাপসন মেথড এর ম্যাথগুলো দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।